ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এবং পাকিস্তানে বিক্ষোভ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা শেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জোয়ারে সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান। আরও জানিয়ে দেব ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন, নতুন যুদ্ধের আশঙ্কা। এবং জানিয়ে দেব আমি ঘুমাতে পারিনি, সারা জীবনে এত কবর কখনোই খুঁড়িনি। আরো জানিয়ে দেব ডেমোক্রেটিক পার্টির সম্মেলন, উদ্বোধনী দিনেই ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন নির্বাচন ঘিরে ইরানি হ্যাকারদের তাণ্ডব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলটি যদি আপনার সকল প্রকার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ও আপনার নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জোয়ারে সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার পাকিস্তান যেন সেই ছোঁয়া আশ্রে পড়েছে। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি, সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছে শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশ ছাত্র মতো একই পথে হাঁটছে পাকিস্তানরাও? পাকিস্তান গণমাধ্যমের দাবি, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটা স্পষ্ট। পাক রাজপথেও নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে পাকিস্তানের রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। পাকিস্তানের পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে পাকিস্তানের ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। তিনি বলেন, আন্দোলনকারীদের ধর্ম নিয়ে খটা রয়েছে, তারা মুসলিম নয়। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘাতগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন, নতুন যুদ্ধের আশঙ্কা। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের মধ্যেই বেলারুশের সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছেন ইউক্রেন। এই পদক্ষেপের পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশও। আর এতেই বেড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন তার সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করায় পরিস্থিতি মোকাবেলা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দয়া করে এই সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, সীমান্তে 1,20,000-এরও বেশি সেনা মোতায়েন করেছেন ইউক্রেন। এর জবাবে বেলারুশ তাদের প্রায় 1/3 সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছেন। লুকাশেঙ্কো বলেন, তাদের আক্রমণাত্মক নীতির কথা মাথায় রেখে আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেঙ্কো। 2022 সালে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় 48,000 এবং প্রায় 12,000 সীমান্ত রক্ষী রয়েছে। বেলারুশের সেনা মোতায়েনের বিশেষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ইউক্রেন। তবে শনিবার কিয়েভ জানিয়েছে বেলারুশের সেনাবাহিনী সীমান্তে কোনো উল্লেখযোগ্য উপস্থিতি বাড়ায়নি। আমি ঘুমাতে পারিনি, সারা জীবনে এত কবর কখনো খুঁড়িনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা সাদ হাসান বারাক নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যার শহীদ 19,000 ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে গাজা উপত্যকাতেও শহীদদের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। হাসান বারাকা বলেছেন, এত দীর্ঘ সময় ধরে কবর খোঁড়ার কাজ করলেও আমি সারা জীবনে এত লাশ কখনোই দেখিনি, এত কবরও আমি কখনো খুঁড়িনি। বারাকা অপেক্ষা করে বলেন, এত লাশ আর এত ধ্বংসযজ্ঞ কখনো দেখি। 63 বছর বয়সী বারাকা জানান, মধ্য গাজায় অত্যন্ত বৃহত্তম কবর স্থান আল সুইদিতে 28 বছর ধরে কবর খোঁড়ার কাজ করে আসছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে প্রতি সপ্তাহে তিনি 200 থেকে 300 শহীদ দাফন করছেন। তিনি জানান, এই আগ্রাসনের শুরুর আগে প্রতি সপ্তাহে তিনি 5টিরও কম কবর খুঁজতেন। তিনি জানান, কবর খোঁড়ার কাজে এখন তার কোনো বিরতি নেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাতেও এই কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যায় শহীদ 19,000 ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের এরই মধ্যে গাজা উপত্যকায় শহীদদের সংখ্যা
সংখ্যা 40,000 ছাড়িয়ে গিয়েছে বলে জানা যায়। ডেমোক্রেটিক পার্টি সম্মেলন উদ্বোধনী দিনের ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন উদ্বোধনী দিনে গতকাল সোমবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরটির রাস্তায় নেমে আসেন তারা। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক ঘন্টা ধরে শান্তিপূর্ণ বিক্ষোভের পর কয়েকজন বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেদ করে ফেলেন। এমন অবস্থায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দল নিশ্চিত করেছেন সম্মেলন এলাকার কাছে স্থাপিত নিরাপত্তা বেষ্টনীর অংশবিশেষ ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। তবে তারা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। সম্মেলনে আগতদের কোনো ঝুঁকি নেই। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা 4 ব্যক্তিকে আটক হতে দেখেছেন। তাদের হাতে হাতকড়া পরানো ছিল। ওই বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে কিনা সে ব্যাপারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দলের ব্যক্তি জানতে চেয়েছিল রয়টার্স, তবে সাড়া পাননি। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার আগে বিক্ষোভকারীরা শিকাগোর ওয়েস্টার্ন সাইডের অবস্থিত পার্কে পৌঁছান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। বিক্ষোভকারীরা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিরুদ্ধে হতাশ জানান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে খুনি কমলা আখ্যা দেন তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে শিকাগো পুলিশ ওই পার্কের চারপাশে ঘিরে রেখেছিলেন। এর মধ্যে কিছু পুলিশ দাঁড়িয়েছিলেন আর কিছু পুলিশ বাইকে অবস্থান করেছিলেন। ডেমোক্রেটিক পার্টি সম্মেলনের বাইরে একটি পার্ক মার্চ অফ দ্য ডিএনসি নামে এক বিক্ষোভের আয়োজন করা হয়। মার্ক প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ায় কয়েক ঘন্টা আগ থেকে বিক্ষোভকারীরা পার্কে জড়ো হতে থাকেন। সোমবার বিকেল নাগাদ কয়েক হাজার বিক্ষোভকারী পার্কে জড়ো হন। আয়োজকদের আশা ছিল পার্কটি বিক্ষোভকারীদের পরিপূর্ণ হয়ে যাবে, তবে সোমবার বিকেল পর্যন্ত এটি মাত্র অর্ধেক পূর্ণ ছিল। 200টি বেশি সংগঠন একজোট হয়ে এই কর্মসূচি পালন করেন। আগামী বৃহস্পতিবার জাতীয় সম্মেলন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিনে আরও একটি বড় বিক্ষোভ আয়োজন কথা চলছে। গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিবাদে কয়েক মাস ধরে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিপন্থীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে অনুসারে চলমান ওই যুদ্ধে এই পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা জবাবে গাজায় সেদিন থেকে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন মানুষ হন। মার্কিন নির্বাচন ঘিরে ইরানি হ্যাকারদের তাণ্ডব। পরমাণু অস্ত্র অর্জন ও ইসরায়েলকে মোকাবেলায় পরশক্তিগুলোর ওপর নিজের প্রভাব বিস্তার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন ইরান। মধ্যপ্রাচ্যের এই শক্তি এখন মরিয়া হয়ে উঠেছে অঞ্চলটিতে মার্কিন প্রভাব এ লক্ষ্যে কোনো ছাড় দিতে রাজি নয় খামেনির দেশ। তারই একটি চাঞ্চল্যকর প্রমাণ পাওয়া গেল অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচালনায়। বলা হচ্ছে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের নির্বাচিত হওয়া ঠেকাতে নিজেদের সর্বটুকু সমর্থক ব্যবহার করতে চাচ্ছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন বার্তা হ্যাক করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এফবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি যৌথ বিবৃতিতে জানায়, বিরোধী উস্কে দেওয়া এবং মার্কিন গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে হ্যাক করার জন্য ইরান এমন কর্মকাণ্ড চালাচ্ছেন। ট্রাম্পের নির্বাচনী পরিচালনা কর্মকর্তারা জানান 10 আগস্ট তাদের অন্তরীণ বার্তা হ্যাক করে ইরান। তবে তেহরান কর্মকর্তারা এমন দাবি অস্বীকার করেছেন। সিবিএস নিউজকে দেওয়া এক বক্তব্যে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরানের হ্যাকাররা ডেমোক্রেট দলে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচন পরিচালনা লক্ষ্যবস্তু করেছিল। এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দারা জানান, তারা মনে করেন ইরানি হ্যাকাররা সামাজিক প্রকৌশল এবং অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে উভয় রাজনৈতিক দলের প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনা সরাসরি প্রবেশধারী যুক্ত ব্যক্তিদের পাঠানো বিভিন্ন বার্তায় প্রবেশের চেষ্টা করেছে। এ ধরনের কার্যক্রম মূলত মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে। ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তারা জানান, তাদের কাছে একটি ফিশিং ইমেল পাঠানো হয়েছে, এমনকি সেটাকে বিশ্বাসযোগ্য দেখাতে সুন্দরভাবে সাজানো হয়েছিল যাতে কর্মীরা সে লিঙ্ক ক্লিক করে থাকে। গত সপ্তাহে কমলা হ্যারিসের প্রচার কর্মীদের কাছেও এই ধরনের ফিশিং ইমেল পাঠানো হয়েছিল বলে জানায়, যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে।